নমস্কার বন্ধুরা, বাংলার শিক্ষা ক্লাসরুমে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা ভালোই আছো এবং ভালো করে পড়াশোনা করছো। তো চলো আমরা নেক্সট স্লাইডে যাই। আজকে আমাদের টপিকটা হচ্ছে 19 শতকের বাংলা। তার মধ্যে দেখবো আমরা আজকে শিক্ষা সংস্কার, ঠিক আছে, এডুকেশন রিফর্মটা। তো এডুকেশন রিফর্ম নিয়ে আজকে আমরা আলোচনা করব। আর যে বুকসটা আমরা কভার করছি সেটা হচ্ছে মাধ্যমিক ইতিহাসের চ্যাপ্টার 2, সংস্কার বৈশিষ্ট্য ও পর্যালোচনা, ঠিক আছে। এই লেকচারটা আমাদের আজকে কি আছে, পার্ট 3 আছে, ঠিক আছে। অধ্যায় দ্বিতীয়, লেকচার নাম্বার 3। অলরেডি দুটো লেকচার নিয়ে নেওয়া হয়েছে, সেগুলোকে গিয়ে তোমরা দেখো। তো চলো আমরা শুরু করি ক্লাসটা। তো ইস্ট ইন্ডিয়া কোম্পানি সবাই নাম শুনেছো। ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে কেন এসেছিল, কেউ বলতে পারবে? ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে কেন এসেছিল? ভারতে এসেছিল বিজনেস করার জন্য, ঠিক আছে, ব্যবসা করার জন্য। এবার ব্যবসা কেন করতে এসেছিল এখানে, কেন এসেছিল ভারতে ব্যবসা করতে? কারণ আমাদের ভারতকে তখন কি বলা হতো, সোনার চিড়িয়া, সোনার চিড়িয়ার দেশ। এই যে সোনার চিড়িয়ার দেশ আছে, এখানে যে ইংরেজরা এসেছিল, এই সোনার চিড়িয়ার যে পাখাগুলো হয় সেগুলোকে মানে ভেঙে ভেঙে নিয়ে তাদের দেশে নিয়ে গেছে, ঠিক আছে। এক কথায় বলতে পারো যে আমাদের দেশে সুখ সমৃদ্ধি, ঠিক আছে, এখানকার সকল মানুষই কি করতো, নিজের কাজ বাজ করতো, ঠিক আছে। আজকে যেরকম আমাদের দেশ থেকে মানুষরা আমেরিকা, ইউরোপ, তারপরে সৌদি আরবিয়া, এগুলো দেশে যায় কিসের জন্য যায়? যাতে আমাদের আর্নিংটা বেশি হয়, মানে আমরা রোজগারটা বেশি আর্নিং করতে পারি, সেই জন্য যায়। কিন্তু সেই সময় কি ছিল, আমাদের দেশে কোনো জিনিসের অভাব ছিল না, ঠিক আছে। এই জিনিসটা দেখেই যে ইউরোপের যে মানে একটা কোম্পানি ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ঠিক আছে, তারা কি করেছিল, আমাদের দেশে এসেছিল এবং ব্যবসাটা শুরু করেছিল। এবার যে ওখান থেকে এখানে এসে যে ব্যবসাটা শুরু করলো, তো ব্যবসাটা শুরু করতে করতে কখন আমাদের দেশকে ঔপনিবেশিক শাসক বা মানে শাসন ব্যবস্থা বানিয়ে দিয়েছে, তো আমরা বুঝতেও পারিনি, ঠিক আছে। তো এই যে ওখান থেকে যে ওরা আসলো, ঠিক আছে, ওরা আসার পরে এক তো আমাদের এখানে ভারতীয় সভ্যতা ছিল, ঠিক আছে, ভারতীয় সভ্যতা, এবং ইংরেজরা যখন চলে আসলো, এর সাথে মিক্স কি হয়ে গেল, পাশ্চাত্য সভ্যতা। পাশ্চাত্য সভ্যতা বলতে বুঝো তোমরা, পাশ্চাত্য সভ্যতা হচ্ছে যে পশ্চিমের, ঠিক আছে, পশ্চিম দিকে মানে পশ্চিম দেশের কি আছে সভ্যতাটা, এই দুটো কি হয়ে যায় এখানে মিক্স হয়ে যায়। এই মিক্স হওয়ার পরে যে সভ্যতাটা আমাদের যে মানে ভারতে গড়ে ওঠে নতুন ভাবে, সেটাকেই নিয়ে আমরা কি করব আজকে, আলোচনা করব, ঠিক আছে। নবভারত, ঠিক আছে, এই দুটো সভ্যতা মিলে যে নবভারতের গঠন হয়েছিল, সেই জিনিসটা আজকে আমরা কি করব, ডিসকাশন করব। এবার হচ্ছে প্রথম, দেশীয় প্রচলিত শিক্ষা ব্যবস্থা। আগে আমাদের দেশে কি রকম ছিল, ট্রেডিশনাল এডুকেশন ছিল, ঠিক আছে, ট্রেডিশনাল এডুকেশন সিস্টেম, ট্রেডিশনাল এডুকেশন সিস্টেম, তো দেশীয় প্রচলিত শিক্ষা ব্যবস্থা ছিল, ঠিক আছে। আগে এরকম টিচার থাকতো এবং এরকম ভাবে টিচিং মানে তখনকার যে বিল্ডিং গুলো যে ছিল, যেরকম স্কুল হয়ে গেল, সেগুলো মানে এখনকার মতো মজবুত ছিল না, ঠিক আছে। তখনকার শিক্ষাতে ফান্ডিং এর অভাব ছিল, ঠিক আছে। এখন তো ফান্ডিং আসে সরকার থেকে, তখন ফান্ডিং এর অভাব ছিল, ঠিক আছে। গুরুকুল সিস্টেমটা চলতো তখন, ঠিক আছে। মানে একটা গুরু আছে, ধরে নাও এখানে গুরু বসে আছে এবং এর সমীপে চারদিকে কি করছে, স্টুডেন্টরা বসে পড়াশোনা করতো, ঠিক আছে, এই সিস্টেমটা চলতো। আর আমাদের দেশে যে কোনো জায়গাতে ধরে নাও কোনো আহ গাছ আছে, যেরকম পিপালের গাছটা, সে তার নিচে বসে কি হচ্ছে, স্কুল লাগিয়ে দিল, ঠিক আছে। তো এগুলো কি ছিল, ট্রেডিশনাল ছিল। তো দেখে নিচ্ছি কি বলেছে, ব্রিটিশ শাসন শুরুর পূর্বেই বাংলা ঐতিহ্যবাহী দেশীয় শিক্ষার প্রচলন ছিল, যা মূলত দুটি স্তরে বিভক্ত ছিল। এক তো ছিল পাঠশালা ও মন্তব, আর দ্বিতীয় কি ছিল, টোল ও মাদ্রাসা, ঠিক আছে। তো পাঠশালা ও মন্তব দেখে নিচ্ছি। প্রাথমিক শিক্ষার কেন্দ্র, পাঠশালাটা কি ছিল, প্রাথমিক শিক্ষার কেন্দ্র। এখানে সাধারণত প্রাথমিক গণিত, বাংলা এবং বিভিন্ন ধর্মীয় উপাখ্যান শেখানো হতো, ঠিক আছে। এবার টোল ও মাদ্রাসা ছিল উচ্চ শিক্ষার কেন্দ্র, ঠিক আছে। হাইয়ার হাইয়ার এডুকেশন এখানে করানো হতো, ঠিক আছে, উচ্চ শিক্ষায় শিক্ষিত করানো হতো। টোলে সংস্কৃত এবং মাদ্রাসায় আরবি ও ফার্সির মাধ্যমে শাস্ত্র চর্চা হতো। বিখ্যাত কেন্দ্র ছিল তোমার কি, নবদ্বীপ, মিথিলা, বারাণসী, বিক্রমপুর,
ছিল সংস্কৃত শিক্ষার প্রধান পীঠস্থান। ঠিক আছে, তারপরে আমরা দেখে নিচ্ছি প্রাচ্যবাদী বনাম পাশ্চাত্যবাদী দ্বন্দ্ব। ঠিক আছে, আমাদের ট্রেডিশনাল এডুকেশন সিস্টেম, ঠিক আছে, যে চলছিল এডুকেশন সিস্টেম বনাম কি হয়ে গেল ভার্সেস পাশ্চাত্য ওয়েস্টার্ন এডুকেশন সিস্টেম। ঠিক আছে, তো এই সিস্টেমটা আমরা দেখে নিচ্ছি যে কি রকমের ছিল, এই নিয়ে দ্বন্দ্ব কি জন্য হয়েছিল। ঠিক আছে, তো প্রাচ্যবাদী গোষ্ঠী যেটা ছিল ওরিয়েন্টালিস্ট, তো এর নেতৃত্ব ওয়ারেন হেস্টিং, এইচ.ই. প্রিন্সেপ প্রমুখ। আর মতাদর্শ ছিল তারা ভারতীয় সংস্কৃতির ঐতিহ্য বজায় রেখে সংস্কৃত, আরবি, ফার্সি ও দেশীয় ভাষার মাধ্যমে শিক্ষাদানের পক্ষে ছিলেন। ঠিক আছে, তো ইংরেজরা যে ওয়ারেন হেস্টিংস কে ছিলেন, ওয়ারেন হেস্টিংস তোমার ছিলেন গভর্নর জেনারেল। ঠিক আছে, তো তিনি যখন এখানে এসেছিলেন গভর্নর জেনারেল হয়ে, তো তিনি এই এডুকেশন সিস্টেমের জন্য উনি মানে ভেবেছিলেন যে এখানে কি রকমের শিক্ষা দেওয়া উচিত, প্রাচ্যবাদী গোষ্ঠী না পাশ্চাত্যবাদী গোষ্ঠী, ঠিক আছে, ওরিয়েন্টালিস্ট না ইংলিশিস্ট। ঠিক আছে, তো সেই সময় কি বললো, সেই সময় বললো যে না, ওদের যেরকম চলছে সেরকমই চলতে দাও। ঠিক আছে, কারণ কি ছিল এর পিছনে, কারণ ছিল যে এখানে যদি ইংরেজি শিক্ষায় শিক্ষিত করা হয় ভারতীয়দের, তাহলে যে এই যে মানে আমরা যে গোলাম বানিয়ে রেখেছি ভারতীয়দের, তো বেশি দিন আমরা ধরে রাখতে পারবো না, কারণ সবাই জেনে যাবে। ইংলিশ শিক্ষায় যখন শিক্ষিত হবে, আমাদের যে নোটিশ থাকবে বা আমাদের যে আইন থাকবে, কানুন থাকবে, আমরা কি বলছি না বলছি ওরা সব তো বুঝতে পারবে। বুঝতে পারলে কি হবে, আমাদের যে মানসা আছে, মানে মনে যা ইন্টেনশন আছে, ঠিক আছে, ধারণা আছে, সেগুলো কি করবে, তারা অবশ্যই বুঝে যাবে। সেই জন্য সে ভাবছিল যে না না, এদেরকে ওদের নিজের ভাষায় মানে যেভাবে চলে আসছিল সেভাবেই ওদেরকে পড়তে দাও। ঠিক আছে, তো এর প্রতিষ্ঠাতা করেছিল কলকাতা মাদ্রাসা 1781-তে। ঠিক আছে, আর এশিয়াটিক সোসাইটির হলো 1784-তে। ঠিক আছে, এই দুটো কলকাতা মাদ্রাসা এবং এশিয়াটিক সোসাইটি, এটা ওয়ারেন হেস্টিংস এর সময় হয়েছিল। ঠিক আছে, এবার পাশ্চাত্যবাদী গোষ্ঠীটা দেখে নিচ্ছি। নেতৃত্ব ছিল চার্লস গ্রান্ট এবং কে ছিল, টমাস বেবিংটন, ম্যাকলে প্রমুখ। ম্যাকলেকেই কি বলা হয়, ম্যাকলেকেই বলা হয় পাশ্চাত্যবাদী যে ছিল এডুকেশন সিস্টেম, তার জন্য বলা হয় মেকালেকে। ঠিক আছে, মেকালের আহ, একটা মানে ওর মানে ডায়লগ আছে মেকালের, যে আমরা এরকমের এডুকেশন সিস্টেম নিয়ে চলবো যাতে দেখতে তো ওরা ভারতীয় হবে, ঠিক আছে, দেখতে তো ওরা ভারতীয় হবে, কিন্তু ওদের রক্তের মধ্যে কি থাকবে, ইংরেজ মানে ইংরেজের ইটা মানে আহ আত্মাটা ঢুকে থাকবে। ঠিক আছে, তো এইরকমের এডুকেশন সিস্টেমটা তিনি তৈরি করতে চেয়েছিলেন। আর এখন তুমি দেখতেও পারো, যেরকম আমি এখানে এক্সাম্পল মেকালের এক্সাম্পলই দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি কিরকম আমাদের ব্লাডে ঢুকে আছে। কেউ যদি তোমাদের সাথে বাংলাতে কথা বলে, ঠিক আছে, আর একজন যদি তোমার সাথে ইংলিশে কথা বলে, তুমি কাকে বেস্ট মনে করবা, ইংলিশকে। এই জিনিসটাই বোঝাতে চেয়েছিল কে, মেকালে। ঠিক আছে, আমরা বাংলা যেগুলো আমরা আমাদের যে মানে সভ্যতার মধ্যে যে আমরা আমাদের যে চলতি ভাষা আছে, ঠিক আছে, বা হিন্দি হয়ে গেল বা অন্যান্য ভাষা হয়ে গেল, ঠিক আছে, তো সেগুলোকে আমরা বেশি মর্যাদা দিই না, কিন্তু ইংলিশকে খুবই মর্যাদা দিই। কারণ কি আছে, কারণ এর প্রমুখ কারণ হচ্ছে মেকালে। ঠিক আছে, ওর এডুকেশন সিস্টেম মতাদর্শ কি ছিল, ইংরেজি ভাষার মাধ্যমে পাশ্চাত্য বিজ্ঞান ও সাহিত্য চর্চার তীব্র সমর্থক ছিলেন। ম্যাকালের মিনিট 1835 সাল, ম্যাকালের প্রস্তাব ও বিখ্যাত চুইয়ে পড়া তত্ত্ব, ঠিক আছে, ফিল্টারিং থিওরি, পাশ্চাত্য শিক্ষার পথ প্রশস্ত করেন তিনি। তারপরে আমরা 3 নম্বর দেখে নিচ্ছি ইংরেজি শিক্ষার প্রসার ও উডের ডিসপ্যাচ। এটা ভিভিআই মনে করে রাখো। ঠিক আছে, এখান থেকে তো এমসিকিউ জিজ্ঞেস করবেই করবে, ডাইরেক্ট করবে উডের ডিসপ্যাচ থেকে। ঠিক আছে, তো ইংরেজি শিক্ষার প্রসারটা দেখে নিচ্ছি। তো সরকারি নীতির ঘোষণা হলো যে 1835 সালের 7ই মার্চ লর্ড উইলিয়াম ব্যান্টিং ইংরেজি শিক্ষাকে সরকারি নীতি হিসেবে ঘোষণা করলেন। ঠিক আছে, যে আমাদের যে ভারতীয় মানে ট্রেডিশনাল এডুকেশন সিস্টেমটা চলছিল সেটা আর চলবে না। ঠিক আছে, এখানে কি হবে, সবাইকে ইংরেজি শিক্ষায় শিক্ষিত করতে হবে। ঠিক আছে, এটা সরকার নীতি নিয়ে আসলো। 2 নম্বর কি আছে, উডের ডিসপ্যাচ। 1854 খ্রিস্টাব্দে বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি চার্লস উডের শিক্ষা সংক্রান্ত নির্দেশনামাকে ভারতীয় পাশ্চাত্য শিক্ষার ম্যাগনা কার্টাও বলা হয়। এই যে ম্যাগনা কার্টা কেন বলা হয়,
তো ম্যাগনা কার্টা কেন বলা হয়? ম্যাগনা কার্টা বলা হয়, ম্যাগনা কার্টা একটা কি আছে, ল্যাটিন শব্দ আছে, আর এর অর্থ হচ্ছে মহান সনদ। ঠিক আছে, মহান সনদ। কি হয়েছিল যে কিং যে ছিল ইংল্যান্ডের রাজা, ঠিক আছে, কিং জন অফ ইংল্যান্ড, একে 1215 সালে সামন্ত প্রভুরা স্বাক্ষর করতে বাধ্য করা হয়েছিল। ঠিক আছে, এটি ছিল গুরুত্বপূর্ণ সনদ। তো সেই থেকেই এটাকে কি বলা হয়, ম্যাগনা কার্টা। তো এডুকেশনের যে মানে রিফর্ম হয়েছিল, ঠিক আছে, এডুকেশন রিফর্মটা, তো সেই জন্য এটাকে কি বলা হচ্ছে, ম্যাগনা কার্টা, এডুকেশনের জন্য। বুঝতে পারলে, মানে বাধ্য করা হলো। এবার প্রধান সুপারিশ সমূহ দেখে নিচ্ছি। দেশে শিক্ষা বিভাগ ও ডিরেক্টর অফ পাবলিক ইনস্ট্রাকশন পদ সৃষ্টি হলো। ঠিক আছে, ডিপিআই এর পদটা সৃষ্টি হলো। ঠিক আছে, পোস্টটা। নারী শিক্ষার প্রসার হলো এবং মাতৃভাষার মাধ্যমে প্রাথমিক শিক্ষা প্রদান করা হলো। ঠিক আছে, যে যেখানকার যে মানে নিবাসী আছে, সে সেখানকার, ধরে নাও আমরা পশ্চিমবঙ্গের আছি, তো পশ্চিমবঙ্গের যে মাতৃভাষা বাংলা আছে, সেটাতে কি হবে, যে মানে প্রাথমিক শিক্ষা যেটা প্রাইমারি লেভেলে, সেটা ওদের ভাষাতেই দেওয়া হোক। ঠিক আছে, এবং যখন তারা উচ্চশিক্ষায় শিক্ষিত হবে, তো তাদের জন্য কি করেছিল, ইংলিশ ম্যান্ডেটরি করে দিয়েছিল। ঠিক আছে, আর এই সিস্টেমটা ভালো হয়েছিল। এবার বিশ্ববিদ্যালয় স্থাপন, উডের নির্দেশনার পথ ধরেই 1857 সালে কলকাতা, বোম্বাই ও মাদ্রাজ তিনটি আধুনিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। এই তিন জায়গাতেই কেন হয়েছিল, কলকাতা, বোম্বে, মাদ্রাজ? কারণ এখানে কি ছিল, ইংরেজদের মজবুতি বেশি ছিল। ঠিক আছে, এখানে কলকাতা হয়ে গেল, ঠিক আছে, এখানে হয়ে গেল বোম্বে, আর এখানে কি হয়ে গেল, মাদ্রাজ। তো এই তিনটা জায়গাতে ওদের মজবুতি কিন্তু অনেক ছিল। ঠিক আছে, ইংরেজদের, কারণ ইংরেজ ছাড়াও অনেক জনই এখানে ছিল। ঠিক আছে, যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতো 5-6টা কোম্পানি কিন্তু এসেছিল এখানে। ঠিক আছে, 4 নম্বর হচ্ছে খ্রিস্টান মিশনারিদের অবদান। তো দেখে নিচ্ছি এডুকেশন মানে যে শিক্ষা জগতে এদের কি মানে অবদান রয়েছে খ্রিস্টান মিশনারিদের। তো শ্রীরামপুর মিশন, 1800 খ্রিস্টাব্দে উইলিয়াম কেরি মার্সম্যান ও ওয়ার্ড শ্রীরামপুরে বেপিস্ট মিশন প্রতিষ্ঠা করে বাংলায় আধুনিক মুদ্রণ যন্ত্র ও শিক্ষার ব্যাপক প্রসার ঘটান। স্কটিশ চার্চ কলেজ, স্কটিশ মিশনারি আলেকজান্ডার ডাফ 1830 খ্রিস্টাব্দে জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশন প্রতিষ্ঠাতা করেন, যা পরবর্তীতে স্কটিশ চার্চ কলেজ নামে এটা পরিচিত হয়। ঠিক আছে, 3 নম্বর বলছে বিস্তৃত বিদ্যালয় নেটওয়ার্ক, চুঁচুড়া, কলকাতা, বর্ধমান, কালনা প্রভৃতি অঞ্চলে বহু ইংরেজি বিদ্যালয় স্থাপন করে মিশনারিরা শিক্ষার আলো সাধারণত মানুষের দোরগোড়ায় পৌঁছে দেন। এবার ভাবো, এখনকার মানুষরা কোথায় যাচ্ছে, বাংলাতে শিক্ষায় শিক্ষিত হতে চাইছে না ইংলিশ মিডিয়ামে, বলো কোথায় বেশি মানে লোকগুলো ছুটে বেড়াচ্ছে? তো দেখবা যে ইংলিশ মিডিয়ামে সবার পড়ার কি আছে, স্বপ্ন আছে ইংলিশ মিডিয়ামে। এই জিনিসটাই কে ছিল এর পিছনে, মেইকালে, মনে রাখবা। ঠিক আছে, তারপরে 5 নম্বর হচ্ছে আধুনিক শিক্ষা ও রাজা রামমোহন রায়। তো রাজা রামমোহন রায়ের কি অবদান রয়েছে আধুনিক শিক্ষাতে? ঠিক আছে, তো দেখে নিচ্ছি ভারতীয় নবজাগরণের একে অগ্রদূত বলা হয়। এটাও এমসিকিউ এর জন্য খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, যে ভারতীয় নবজাগরণের অগ্রদূত কাকে বলা হয়, তো রাজা রামমোহন রায়কে। ঠিক আছে, রাজা রামমোহন রায় প্রাচ্য শিক্ষার পরিবর্তে আধুনিক পাশ্চাত্য বিজ্ঞান ও ইংরেজি শিক্ষার প্রবল সমর্থক ছিলেন। ঠিক আছে, কারণ ছিল আমাদের দেশে কি চলছিল, আমাদের দেশে কুসংস্কার বেশি চলছিল। ঠিক আছে, কুসংস্কার গুলো বেশি চলছিল। ঠিক আছে, তারপরে কি ছিল, যে অল্প বয়সে মানে বিবাহ দিয়ে দিত। ঠিক আছে, তারপরে কি ছিল এখানে, তোমার গিয়ে যে বহু বিবাহ প্রচলন ছিল। ঠিক আছে, তারপরে সবচেয়ে তো মানে খারাপ জিনিস যেটা ছিল, সেটা ছিল সতীদাহ প্রথা। ঠিক আছে, সতীদাহ প্রথাটা। ঠিক আছে, এই জন্য কি বলেছিল, ইনি এই জন্যই বলছিলেন যে আমরা যে মানে প্রাচ্য শিক্ষার পরিবর্তে আধুনিক পাশ্চাত্য যে বিজ্ঞান সায়েন্স পড়ানো হোক, ইংরেজি শিক্ষার প্রবল সমর্থক ছিলেন, যে এগুলো যখন পড়বে এবং শুনবে, ঠিক আছে, তো কি হবে, এই কুসংস্কারটা কি হয়ে যাবে, কমে যাবে। ঠিক আছে, তিনি বিশ্বাস করতেন যে বেদান্ত দর্শনের পাশাপাশি আধুনিক গণিত, জ্যোতির্বিজ্ঞান, রসায়ন ও অ্যানাটমি শিক্ষা দেশবাসীর মানসিক মুক্তির একমাত্র চাবিকাঠি। ঠিক আছে, আবার বলছি, এডুকেশন কি আছে, एडुकेशन उस शेरनी का दूध है जिसने पिया है उसने दहाड़ा है। ठीक है,
তো মনে রাখবা এই জিনিসটা। কে বলেছিল? বি.আর. আম্বেদকর। 1816 সালে নিজে ব্যয়ে, ঠিক আছে, নিজের খরচায় স্কুল প্রতিষ্ঠা এবং 1817 সালে হিন্দু কলেজ প্রতিষ্ঠায় তার পরোক্ষ ও প্রত্যক্ষ অবদান ছিল। অত্যন্ত এটা উল্লেখযোগ্য ছিল। ঠিক আছে, 1816 সালে মানে নিজের টাকায় নিজে খরচা করে স্কুলগুলোকে স্থাপনা করেছিল। ডেভিড হেয়ার ও বেথুন সাহেবের অবদান দেখে নিচ্ছি। ডেভিড হেয়ার, একে ঘড়িওয়ালাও বলা হয়, ঠিক আছে, স্কটল্যান্ডের ঘড়ি নির্মাতা। ডেভিড হেয়ার নিজের জীবন উৎসর্গ করেছিলেন বাংলার ইংরেজি শিক্ষা বিস্তারের জন্য। ঠিক আছে, বাংলায় যে ইংরেজি শিক্ষা কিভাবে বিস্তার হবে তার জন্য ডেভিড হেয়ার কিন্তু অনেক মানে নিজের জীবনে উৎসর্গ করেছিলেন। তিনি স্কুল বুক সোসাইটি 1817 ও কলকাতা স্কুল সোসাইটি 1818 প্রতিষ্ঠার মাধ্যমে উন্নত পাঠ্যপুস্তক ও সুলভ বিদ্যালয় ব্যবস্থা গড়ে তোলেন। সুলভ মানে কম খরচে, ঠিক আছে, কম খরচে, যেরকম বুকসের দামটা কম হয়ে গেল, ঠিক আছে, যাতে বাচ্চারা বুকস গুলো নিতে পারে, পেন পেন্সিল এগুলো মানে সুলভ বিদ্যালয় তৈরি করে দিল। বেতন সাহেব আইন সদস্য ও শিক্ষা কাউন্সিলের তিনি সভাপতি ছিলেন। বেতন সাহেব নারী শিক্ষার প্রসারণে অবিস্মরণীয় অবদান রাখেন। ঠিক আছে, নারী শিক্ষা, ফিমেল এডুকেশন, তো নারীদেরকে মানে যে শিক্ষা দেওয়ার জন্য ইনার অবদান রয়েছে বেতন সাহেবের। ঠিক আছে, তিনি 1849 সালে 7ই মে কলকাতায় প্রথম স্থায়ী পার্মানেন্ট বালিকা বিদ্যালয় স্থাপন করেন, যা পরবর্তীকালে বিখ্যাত বেতন স্কুল নামে পরিচিত হয়। তারপরে 7 নম্বর দেখে নিচ্ছি, কলকাতা মেডিকেল কলেজ ও মধুসূদন গুপ্ত। চিকিৎসা বিজ্ঞানে বিপ্লব। 1835 সালের 1 ফেব্রুয়ারি লর্ড ব্যান্টিং এর উদ্যোগে কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয়। ঠিক আছে, যে কলকাতা মেডিকেল কলেজটা রয়েছে সেটা কখন হয়েছে? 1835 সালে। ঠিক আছে, কে করিয়েছিল? লর্ড ব্যান্টিং। প্রথম অধ্যক্ষ ছিলেন ডক্টর জোসেফ ব্রামলি। ঐতিহাসিক সব্যচ্ছেদ দেখে নিচ্ছি। সামাজিক কুসংস্কারকে বুড়ো আঙ্গুল দেখিয়ে, ঠিক আছে, আমরা যে বুড়ো আঙ্গুল দেখাই না, কি বলি এটাকে? ঠুটুয়া। তো সামাজিক কুসংস্কারকে, যে আমাদের এখানকার যে কুসংস্কার গুলো ছিল, যেরকম বিড়াল যদি রাস্তা কেটে নেয় তো যেতে নেই, 3 পা পিছে হয়, ঠিক আছে, তো এরকম যে কুসংস্কার গুলো চলছিল সেগুলোকে কি করলো? বুড়ো আঙ্গুল দেখিয়ে 1836 সালের 10ই জানুয়ারি পণ্ডিত মধুসূদন গুপ্ত প্রথম ভারতীয় হিসেবে মানে অটো স্পাই করে চিকিৎসা বিজ্ঞানে ইতিহাস সৃষ্টি করেন। ঠিক আছে, এবার 8 নম্বর হচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয় ও উচ্চশিক্ষা। ঠিক আছে, এবার আমরা কি দেখবো? ক্যালকাটা ইউনিভার্সিটি। ক্যালকাটা ইউনিভার্সিটি, ঠিক আছে, তো উচ্চশিক্ষার জন্য কোথায় যাওয়া হতো? কলকাতা বিশ্ববিদ্যালয়ে। তো প্রতিষ্ঠা 1857 সালের 24শে জানুয়ারি ইন্ডিয়ান ইউনিভার্সিটি অ্যাক্ট। ঠিক আছে, ভারতে কি এসেছিল? ইন্ডিয়ান ইউনিভার্সিটি অ্যাক্ট। ইন্ডিয়ান ইউনিভার্সিটি অ্যাক্ট, ঠিক আছে, কবে নিয়ে আসা হয়েছিল? 1857 সালে। তো এর অনুযায়ী কি করেছিল? কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাতা হয়েছিল এবং প্রথম যে ওখানকার যে প্রফেসর ছিলেন তার নাম ছিল স্যার উইলিয়াম কলভিন। ঠিক আছে, প্রথম গ্রাজুয়েট যে হয়েছিলেন তার নাম ছিল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ও যদুনাথ বসু। ঠিক আছে, প্রথম বিএ মানে গ্রাজুয়েশন যারা কমপ্লিট করেছিল। প্রথম মহিলা যে গ্রাজুয়েশন কমপ্লিট করেছিল 1883 সালে, তার নাম কি ছিল? কাদম্বিনী গাঙ্গুলি ও চন্দ্রমুখী বসু। ঠিক আছে, এরা প্রথম মেল ফিমেল বলে দিলাম। 9 নম্বর আছে নারী শিক্ষা ও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান দেখে নিচ্ছি। বিশেষ করে ইনি ফিমেল এডুকেশনের উপরে খুবই মানে আগ্রহ দেখিয়েছিলেন। ঠিক আছে, তো নারী শিক্ষার রূপকার, বাংলা নবজাগরণের অন্যতম স্থপতি যদি বলতে পারি আমরা, তাকে কাকে বলবো? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে। তিনি নারী শিক্ষায় প্রসারের সর্বাগ্রে এগিয়ে আসেন। তিনি 1850 সালে বেথুন স্কুলের অবৈতনিক সম্পাদক হন। ঠিক আছে, তিনি যে বেতন স্কুল ছিল সেখানকার মানে বিনা বেতনে তিনি কি করছিলেন? পড়ালেখা করাচ্ছিলেন। ঠিক আছে, সরকারের সহায়তা মাত্র 7 মাসের মধ্যে নভেম্বর 1857 মে 1858 নদিয়া, বর্ধমান, হুগলি, মেদিনীপুর জেলায় 35টি বালিকা বিদ্যালয় তিনি স্থাপন করেন, যেখানে প্রায় 1300 ছাত্রী পড়াশোনা করত। ঠিক আছে, তো নারী শিক্ষার পিছনে অবদান ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কিন্তু অনেক বড়ই রয়েছে। ঠিক আছে, তারপরে এখানে তোমরা দেখে নাও মাধ্যমিক পরীক্ষার গুরুত্বপূর্ণ তথ্যগুলো যেগুলো আমরা পড়ালাম।
তার জন্য মানে যে এমসিকিউ এর জন্য এই স্লাইডটা তোমাদের এমসিকিউ এর জন্য আছে, ঠিক আছে। তো কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা কবে হয়েছিল? 1781-তে। কি করেছিল? ওয়ারেন হেস্টিংস। ঠিক আছে। ঐতিহাসিক গুরুত্ব কি ছিল? প্রাচ্য শিক্ষা ও ইসলামিক আইন চর্চা কেন্দ্র। স্কুল বুক সোসাইটি 1817, ডেভিড হেয়ার। বাংলা ও ইংরাজি পাঠ্যপুস্তক প্রকাশনা এর গুরুত্ব রয়েছে। হিন্দু কলেজ 1817-তে, ডেভিড হেয়ার ও রাজা রামমোহন রায় প্রমুখ ছিলেন। এটা মোস্ট ইম্পর্টেন্ট আছে, ঠিক আছে, হিন্দু কলেজটা মনে রাখবে। কলকাতা মেডিকেল কলেজ 1835-এ লর্ড ব্যান্টিং করেছিল। এখানে কি করানো হতো? আধুনিক চিকিৎসা বিজ্ঞান ও প্রথম সভ্যচ্ছেদ। ঠিক আছে। বেতন কলেজ কে করেছিল? এটা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ছিল 1849-এ। ঠিক আছে। জেইডি বেতন ও বিদ্যাসাগর ভারতের প্রথম স্থায়ী বালিকা বিদ্যালয় ছিল। তো এটা তোমাদের প্রশ্নোত্তর পর্ব আছে। যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো, ঠিক আছে। তোমরা লেকচার গুলো দেখছো না কেন? মানে তোমাদের লেকচার কি ভালো লাগছে না? যদি ভালো না লাগে তো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও যে জিনিসটা তোমরা চেঞ্জেস করতে চাও, ঠিক আছে, সেই জিনিসটা আমি চেঞ্জ করে অবশ্যই তোমাদের জন্য নিয়ে আসবো, ঠিক আছে। কিন্তু পার্টিসিপেট অবশ্যই করো। তো আজকে লেকচারে এই পর্যন্তই আমাদের। তো পরবর্তী ক্লাসে আমরা কি দেখবো? পরবর্তী ক্লাসে আমরা রাজা রামমোহন রায়ের অবদানটা দেখবো, ঠিক আছে। ফুললি লেকচার থাকবে 30 মিনিটের রাজা রামমোহন রায়ের উপরে, ঠিক আছে। তো সেই জিনিসটা আমরা কিন্তু দেখবো এরপরে লেকচারে। তো থ্যাংক ইউ সো মাচ এই ক্লাসটি দেখার জন্য। আর যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন এবং নিজেদের বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। জয় হিন্দ।